আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো আজকে আমি দুপুরের জন্য ৩টা মুরগি রান্না করব। দুপুরে আর রাতের জন্য একবারে রান্না করব। এজন্য আমি ৩টা মুরগি সকালবেলায় ভিজায় রেখে গেছিলাম। সকালে ম্যাডাম বলল যে আজকে 3টা মুরগি রান্না করতে দুপুরের জন্য আর রাতের জন্য। এজন্য আমি সকালবেলা 3টা মুরগি ভিজায় রাইখা রুমে চলে গেছিলাম। তো এখন আসলাম রান্না করতে। তো যেহেতু অনেক কিছু আজকে বেশি রান্না আর অনেক কিছু কাটাকাটি করতে হবে, সেহেতু আমি একটু তাড়াতাড়ি রান্নাঘরে আসছিলাম। 9টা 10-এ আমি রান্নাঘরে আসছি। তো আজকে রান্নার জন্য আমি অনেক সবজি নিয়ে নিছি। লাউ নিছি, আলু, গাজর, তারপরে বড় মরিচ, পেঁয়াজ, সবকিছু যা যা লাগে সবকিছু নিয়ে নিছি। তো আজকে আমি ছালুনা রান্না করব। পাতিল ভরে আজকে ছালুনা রান্না করব। দুপুরের জন্য দুপুরে ভাত দিয়ে খাবে আর রাতে রুটি দিয়ে খাবে এই জন্য। তো এখানে আমি চালও ভিজায় রেখে গেছি। তো আমি প্রতিবারই যখন চাল ভিজাই তখন আমার ম্যাডামই কি করে আবার তার চেয়ে বেশি চাল মানে দেয়া যায়। তো আমারে বলে না যে চাল সে বেশি ভিজাইছে। আমি যেই কয় পট দেই, হ্যাঁ, যেই কয় কাপ তার চেয়ে ম্যাডামে আমাকে না জানায় আরও বেশি দিয়া রাখে। তো আমাকে তো এটা জানাবে, যেহেতু আমি রান্না করি তো সে তো আমাকে বলবে না যে আমি চাল বাড়ায় দিছি। তাহলে আমি যখন রান্না করতে যাই দেখা যাচ্ছে পাতিল ভরে পানি দিলে তো আমার পানি কম হয়ে যায়, দেখা যাচ্ছে ভাত উপর দিয়ে উঠে উতরায় পড়ে এরকম অবস্থা। তো আমাকে বলে না, পরে আমি যখন রান্নাঘরে আসি, আসার পরে দেখি যে রান্নাঘরে চাল টাল মানে ফালায় রাখছে। তখন আমি বুঝতে পারি যে ওরা আবার চাল বেশি করে দিছে, কারণ আমার কাজ কাম তো এরকম না, ফালায় সরে আমি কাজ করি না। আমার কাজ কাম সব অন্যরকম। আর ম্যাডামে যে চাল প্রতিবার বেশি দিয়ে রাখে, ভিজায় রাখে, তো ম্যাডামে কি করে চাল মাপতে গেলে চাল আরও বেশি ফালায় রাখে ফ্লোরের ভিতরে, তখন আমি বুঝতে পারি যে ওরা চাল বেশি দিছে। তো রান্না করতে আইসা দেখি আদা রসুন বা ব্লেন্ডার করা নাই, শেষ হয়ে গেছে। আর আদা রসুন ব্লেন্ডার ছাড়া যে আমি তরকারি রান্না করবো এটা তো কখনো হইবেই না, কারণ আমার আদা রসুন লাগবেই তরকারি রান্না করতে। যেহেতু মুরগির মাংস রান্না করব সেহেতু আদা রসুন ছাড়া কিভাবে রান্না করে। আদার গুঁড়া আছে, পাউডার আছে, কিন্তু রসুন নাই। তো ওইভাবে ওইগুলা দিয়ে রান্না করতে আমার ভালোও লাগে না। ব্লেন্ডার করে এরকম ফ্রেশভাবে ফ্রেশ আদা রসুন দিয়ে রান্না করতে ভালো লাগে। তো এখানে আমি সবজি কাইটা নিছি, সব কিছু রেডি করে নিছি। এখন আমি তরকারি বসায় দিব। বেশি দেরি করা যাবে না, কারণ অনেক কাজ আছে। আবার এগুলা শেষ করে ফল কাটতে হবে, আবার একটা রুম আছে ভিতরে, ওই রুমটা গুছাইতে হবে। তো মোটামুটি অনেক কাজ আছে, এই জন্য আমি তাড়াহুড়া করে কাজ করতেছিলাম। তো রান্নাঘরে ঢুকলে দেখা যাচ্ছে একটার পর একটা কাজ থাকেই, দেরি হয়ে যায়। তো একা 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 হাতে তারপর আমি গুছাইয়া কাজ করি। আর এখানে দেখেন আমি মাংস কষাইতেছি তরকারি। আর এখানে তরকারি লাল দেখ না, টমেটো পেস্ট দিতে হয়। ওরা আবার টমেটো পেস্ট ছাড়া তরকারি খায় না। তো ওদের মতো করে রান্না করতেছিলাম এইভাবে, দেখেন পাতিল ভরে রান্না করতেছিলাম, কষাইতেছিলাম। আর একটুখানি কষাবো, তারপরে হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিলে নামায় ফেলবো। তো সকালে আর দুপুরের সকালে না, রাতের জন্য আর দুপুরের জন্য রান্না একবারে করলে তখন দেখা যাচ্ছে অনেক কিছু কাটাকাটি করতে হয়। আর এখানে দেখেন ভাত রান্না করছি, একবারে ভাত পানি ঝরা দিছি, ভইরা উঠছে। তো প্রতিদিন এরকম করে। তো আমি বলি যে আমারে একবারে বইলা দেওয়ার জন্য, তাহলে করে আমার পানির মাপটা আমি বুঝতে পারবো। তো দেখা যাচ্ছে যে ওরা বলে না, আমি পানি দেই। আমি যতটুকু রেখে গেছি চাল মাইপে রেখে যাই, ওই অনুযায়ী পানি দেই। পরে যে ওরা চাল বেশি দেয় এটা আমাকে আর বলে না। তো পরে আমি ওদেরকে বলছি যে আমাকে বলবি, কারণ আমি রান্না করি, পানি কম বেশি হলে তো পরে ভাত হয়ে যাবে, যাও হয়ে যাবে, না চাল চাল থাকবে, সমস্যা। তো এই যে রান্না বান্না শেষ আমার, এখন আমি অর্ধেক দুপুরের জন্য রাখলাম আর এই অর্ধেক রাতের জন্য রাখছি। তো আলাদা আলাদা করে আমি বাইরে রাখলাম, নাইলে আমার ম্যাডামে আবার মাপ বুঝবে না। আমি 1.5টা মুরগি ও দুপুরের জন্য আলাদা বাড়ছি আর 1.5টা মুরগি রাতের জন্য আলাদা রাখছি। একসাথে রাখলে আমার ম্যাডামে কি করবে, যে মুরগির মাংসের মাপ বুঝবে না, দেখা যাচ্ছে যে সব খাইয়া ফেলবে এরকম অবস্থা। তো এই জন্য আমি বাইরে রাখছি। আর এটা এটা আরেক দিনের ব্লগ। তো আমি আজকে 2 দিনের ব্লগ একসাথে করছি। তো এটাতে আমি আজকে খাসির মাংস রান্না করব। তা ওই দিন যে খাসির মাংস আনছিল, বললাম যে বালু দিয়া ভরা ছিল। তো এই মাংসটা, অসুন্দর মাংসটার আমি রান্না করে কেমনে সুন্দর বানাই সেটাই আপনারা আজকে দেখবেন। তো আমি বালু বালু ছিল না তখন, আমি আসলে খাই নাই।
যেটার প্রতি আমার তৃপ্তি না আসে ওইটা আমি আর খাই না। পরে আমি ধুইয়া ভালো করে রান্না করতেছিলাম। এই যে গাজর দিয়ে সুন্দর করে ভুনা, ভুনা করে রান্না করতেছিলাম। তো ওদের জন্য এটা আমি রান্না করতেছি আর আমার জন্য আমি অন্য কিছু রান্না করব। কারণ আমি যেটা বলি যে আমি এটা খাবো না, আমি ওইটা খাবোই না। আর যে জিনিসের প্রতি আমার তৃপ্তি না আসবে ওইটা আমি হচ্ছে ওই জিনিস জোর করে খাইলে পরে দেখা যাচ্ছে পেটে সমস্যা হবে। তো এইজন্য আমি আর খাবো না। তো রান্না-বান্না শেষ। এই দেখেন অসুন্দর মাংসটারে রাইন্দা একবারে সুন্দর করে হালাইছি। তো এখন আমি ভাত হচ্ছে হটপটে বাইরে দিছি আর এখানে মাংসটা উপরে দিয়ে সাজায় রাখবো। তার উপরে আমি আবার করছি। আলু হচ্ছে ভাজছি। তো আলুগুলা উপরে করে সাজায় দিব। এতে করে মানে খাইতে সময় অনেক ভাল লাগে। ওইভাবে আলু ভাজা ওইভাবে উপর দিয়া দিলে তো মজা লাগে খাবারটা। এজন্য। তো আমি তো বলছি যে আমি খাবো না। ওদেরকে বইলা দিয়েছি যে আমার জন্য মাংস রাখতে না করছি। কারণ আমি ভাত রাখতে বলছি শুধু, মাংস আমি খাবো না। তো ওদেরটা ওরা নিয়ে খেয়ে ফেলবে আর আমার জন্য ভাত শুধু রাইখা দিবে। আর আমি আমার জন্য হচ্ছে আজকে ভেন্ডি ভাজি করব। ফ্রিজে অনেক দিন ধরে ভেন্ডি আছে। তো এগুলা আজকে আমি বের করছি। এখন দেখি যে এগুলা নষ্ট হয়ে যাবে আজকে যদি না ভাজি করি। এজন্য আমি কি করতেছি আজকে ভেন্ডি ভাজি করতেছি আমার জন্য। তো আমার ওই মাংসর থেকে ভেন্ডি ভাজি দিয়ে ভাত খাইলে আমার অনেক শান্তি লাগবো। তো অনেকদিন আমার হচ্ছে অনেকদিন যাবৎ খালি বাংলাদেশি খাবার খাইতে মন চায়। মনে হয় বাংলাদেশী মাছ, মাংস এগুলা খাই। এখানে যতই মাংস, মাছ খাই না কেন তৃপ্তি পাই না বাংলাদেশের মতো। যে বাংলাদেশের যে রান্না করার একটা আলাদা একটা ঘ্রাণ, একটা সৌন্দর্য সেটা আমি এখানে পাই না। কিভাবে পাবো? আমাদের দেশের রান্না আর কি ওদের রান্না কি এক বলেন? তো এজন্য আমি তারপর মাঝে, মাঝে চেষ্টা করি নিজের মতো করে রান্না করে খাওয়ার জন্য। দেখা যাচ্ছে ওদের জন্য রান্না করে আমার জন্য কিছু করতে গেলে আলসি লাগে। তো যাই হোক ওইদিকে ভেন্ডি ভাজি হয়ে গেছে আর এইদিকে না আলুটা এই যে দেখেন ভাইজা নিতেছি। এটা হচ্ছে আলু কেনা আলু নিয়ে আসছিল। আমি শুধু তেলের মধ্যে এটাকে ভাজতেছি। তো এভাবে লাল, লাল করে ভাজবো। এই আলু ভাজতে গিয়ে ওইদিন কি হইছে তেল ছিটটা আমার এই যে ঠোঁটের কোণায় আসছে। আমি তো জানি না। তো আমি যখন আসছে তখন আমি বুঝতে পারছি যে তেল চিটটা আসছে। আমি কি করছি সাথে, সাথে ঠান্ডা পানি দিয়ে ওইখানে ধুইছি। কিন্তু ওইখানে যে চামড়াটা ছুঁইলা গেছে এটা আমি আর দেখি নাই। পরে আমার ম্যাডামের মেঝো মেয়ে আইসা বলতেছে যে এখানে কি হইছে? আমি ভাবছি যে এমনি ও দেইখা বুঝছে। ওরকম হয়েছে যে আমি তখনও জানি না। তো রুমে আসছি, আসার পরে দেখি যে আয়না দিয়ে আমার এখানে ঠোঁটের কোণায় হয়ে গেছে। তেল ছিটটা গিয়া মানে সাথে, সাথে চামড়া উইঠা সাদা হয়ে গেছে মাংসটা। তো যাই হোক কি করার। এই রান্না-বান্না করতে গিয়া যে আমার কত হাত পুড়লো, আমার মুখ পুড়লো। এর আগে তো আমার পুরা মুখটাই মনে করেন যে ফোস্কা পড়ে, পড়েই হয়ে গেছিল। তারপরে হাত আয়রন করতে গিয়ে হাত যে কতবার পুড়ছে হচ্ছে বলার বাহিরে। এগুলো এখনো দাগ আছে। এই দাগগুলা মিশে না, ওইভাবেই আছে। তো এইখানে আলুগুলা দেখেন এভাবে হটপটের মধ্যে আমি দিলাম যাতে খাবারটা গরম থাকে। এখন আমি ঢাইকা দিব আর কাজ কাম শেষ। তো এইখানে আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম যে ওইদিন আলু ভাজতে গিয়া আলুটা এভাবে গিয়া তো ঠোঁটের কোণায় দেখেন সাদা, সাদা দেখা যাচ্ছে ডান পাশে। তো এই পাশেই হয়ে গেছে। আর এই পাশে বাম পাশে হচ্ছে জ্বরের ঠোঁয়া বের হইছে। তো রাতে জ্বর আহে সেটা আমি জানি না। হুট করে দেখি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার জ্বরের বের হইছে। তখন বুঝলাম যে রাতে জ্বর আহে আর শরীরটা খুব দুর্বল করে ফেলছে রাতে জ্বর আইসা। রাতে তো ঘুমায় থাকলে তো ঘুমাই থাকি, বুঝি না যে জ্বর আসে না কি আসে। তবে ওইদিন রাতে শীত লাগতেছিল অনেক, এসি ছাড়া থাকে তো। পরে আমি ২ টা কম্বল নিয়ে ঘুমাইছি। তাও বুঝি নাই। সকালবেলা ঘুম থেকে উইঠা দেখি আমার ঠোঁটের কোণে ব্যথা, ব্যথা লাগতেছে। পরে আয়না দিয়ে দেখি যে জ্বরের ঠোঁয়া বের হইছে। তো ওইটা আবার একটু আবার কাজ কাম করে রুমে আসছি, এখন দেখি আরেকটু বেশি বড় হয়েছে, ছড়ায় গেছিল। পরে আমি কি করছি রুমে একটা ক্রিম আছে, আমি আবার ভাবছি দাওয়াত মাওয়াত হইলো নাকি, দাওয়াত হইলে তো ছড়ায়া যায়। পরে ভয়ে ওই যে একটা ক্রিম আছে ওইটা নিয়েছিলাম। তো ওইটা নেওয়াতে একটু কম ছিল। তো এখনও আমি যে ভয়েস রেকর্ডিং করতেছি এটা ভিডিওটা আরও ৩-৪ দিন আগের। তো এখন পর্যন্ত আমার ওই জ্বরের ঠোঁয়াটা এখনও আছে আর শরীরটা অনেক দুর্বল। সবাই দোয়া করবেন। তো এখানেই রাখতেছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।